আমি একবার ফোন দিয়েছিলাম ভাইয়া, ফোন দেওয়ার পর ওই লোক ধরছে, বলছে যে আমার সঙ্গে আগে কথা বলতে হবে, আমাদেরকে মানে নিতে হবে, তারপরে কিসের সঙ্গে কথা বলতে নাহলে দিবে। বাসায় আসার পরে সেটা নিয়ে দুনিয়ার কথা শুনতে হতো। আমার মা আমাকে তা নিয়ে সারাটাক্ষণ কথা শোনাতেন, বলতেন যে এটা কেন করেছি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো খন্দকার মোস্তাক ও তিশার শেষ পরিণতি, যা আপনারা দেখলে অনেকটা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনাদের নাম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। পুরস্কার হয়েছে, বাংলা একাডেমিতে পুরস্কার পাইছে। সবাই বলে যে একজনকার জন্য বাকি দুটার কষ্ট দিবে কেন, কিন্তু মা তো মন মানে না, কি করবো, ফিরে আসুক, আমি এটাই চাই, তো নিতেই হবে। তার এক কথায় না কোনো সময়, আমি তো সবসময় ও যেখানে পড়তে বসে আমি তো এখানে বসে থাকি, শুয়ে থাকি, জিজ্ঞাসা করি কি পড়াইছে, মানে স্বাভাবিক। তার মধ্যে যে কোনো একটা পরিবর্তন কোনো কিছু তো বুঝতে পারিনি আমি। সে বলতেছে, সে যা কিছু বলতেছে সব শেখানো কথা। আমি টকশোতেও বলছি, কালকেও ওই কথা বলছি, আজকেও বলতেছি, সে সব শেখানো কথা। যেভাবে বলতেছে সেভাবে ইয়ে করতেছে। কারণ ও মোস্তাক ভালো করেই জানে যে এ যদি একবার মুখ খোলে তার খবর আছে। সে এমন ভীতু মেয়ে, আমার খুব সহজ সরল সাদা সিধা, তাকে যেভাবে পরিচালনা করতেছে সেভাবেই করতেছে। তার যে একটা স্বপ্ন সে ভেঙে দিচ্ছে। ব্ল্যাকমেল করে যখন ছবিগুলো ভাইরাল হয়, ও যখন পরীক্ষা শুরু হওয়ার আগে আমি খুব অসুস্থ ছিলাম, 17 দিন। আমার মেয়েও জানে যে আমার মা অসুস্থ ছিল, মানে এমন অসুস্থ আমি মানে বিছানা থেকে নিচে নামতে পারতেছিলাম না। ও যখন সব কষ্ট ছিল তখনই তো কথা হয়েছে, কিন্তু সে ওই লোক, আমি একবার ফোন দিয়েছিলাম ভাইয়া, ফোন দেওয়ার পর ওই লোক ধরছে, বলছে যে আমার সঙ্গে আগে কথা বলতে হবে, আমাদেরকে মানে নিতে হবে, তারপরে কিসের সঙ্গে কথা বলতে নাহলে দিবে না। আমি তো এটাই বলছি, সেদিনও বলছি যে ও সুস্থ, ওকে ডাক্তার দেখানো দরকার, ওকে অসুস্থ করে রাখছি। ওকে যখন যেটা বলতেছে কোনো সময় দেখবেন যে না কথা, কোনো কথা হাসি নেই, সে কথা তো হাসে ও। আপনার ভিডিওটা খেয়াল খুব মনোযোগ সহকারে দেখিয়েন। না এটা সব বানোয়াট কথা। মানে তিশাকে এমন ভাবে বুঝাইছে তার বাপের বিরুদ্ধে খেপিলে তো সে তার বাপ রাগ করে থাকবে, করে থাকবে যে কোনো আগাইতে পারবে না। মানে ওকে বেশিরভাগ বুঝাইছে তার বাপের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে যাবে না, তার বাবা তো লড়বে, অবশ্যই জিতবো, সত্য সব দিকে সত্যই হবে, অবশ্যই আসবে ভাইয়া। লাস্ট কথা হয়নি, অনেকদিন ধরে কথা হয়নি, 1 মাসের বেশি হবে, তেমন কথা হয়নি। খালি আমার ওই মেয়েটা অসুস্থ ছিল, মেসেজ দিছে, তাও কথা হয়নি। আমি আবার দেখিও নি, আমি হাসপাতালে গেছিলাম পিচ্চিটাকে নিয়ে, ওকে কথা বলতে দেয় না তো, এগুলা করেই তো তারপরে না বিয়েটা করবে। আমি বলতে চাচ্ছি সে আমার কাছে ফিরে আসুক, আমি তিশার উদ্দেশ্যে বলতেছি সে আমার কাছে ফিরে আসুক, ওর শাস্তি চাই মোস্তাকের। আমি বলতে চাই সে আমার কাছে ফিরে আসুক, মোস্তাকের বিচার চাই। সে যে বলতেছে বিয়েটাই তো অবৈধ। শুরু থেকে কি বলবো, আমি তো কলেজে যাওয়া আসা করতাম, আমি দিয়ে আসি। আমি মাঝখানে আবার সুস্থ ছিলাম খুবই, ঘটনা যে ঘটছে আমি কিছুই জানি না এ ব্যাপারে। পরে যখন ছবিগুলো বাইরে, তখন আমি তো একবারে জানতে পারছি যখন ছবিগুলো ভাইরাল হয়, আমি তাও শুনি না, আমি তো অসুস্থ ছিলাম ওই সময়। পরে শুনতেছি এই ঘটনাগুলো, এই যে ছবি ভাইরাল হয়েছে, দেখিনি আমি, যায়নি ভাই, সে ব্ল্যাকমেল করছে, সে এক কথা বলছে, আমাকে ব্ল্যাকমেল করে নিচ্ছে। শুনছি বিয়ের আগে খবর জানলে কি কোনো মা বসে থাকে? এই যে ছবিগুলো যখন ভাইরাল হয়, ওরা তো যোগাযোগ হয়নি, ও চলে গেল না, চেষ্টা করছে কিন্তু ও তো দেয় না, মোস্তাক তো দেয় না। অনুভূতি কি থাকে, বড় মেয়ে না, কি বলবো, ব্ল্যাকমেল করে বিয়ে করছে, তাকে জোর করে কাবিন নামা সই দিছে। তিশাকে যে বিয়ে করছে কে সাক্ষী আছে? একমাত্র মোস্তাকের কাজী ছাড়া। মেডিকেলের রিপোর্ট আছে না, সেই তো নিজেই স্টেটমেন্ট দিছে, সেখানে তো কেউ ছিল না, আমাদের পক্ষের কেউ ছিল না, সে তো কোটেই তো দিছে। শরীরে দাগ ছিল, ও তো বলবি, বাঁচানোর জন্য কত কি বলো না। যখন আমি অসুস্থ ছিলাম তখন তিশা বাসায় ছিল। না আমি বুঝতে পারলে কি চুপ করে থাকি? সব কষ্ট হইতেছিল, তখন একবার গেছিলাম দেখা করতে পারিনি, সেখানেও সে গেছিল, ওইখানে বলছে তো সব কষ্ট থাকতেই তো বলছে যে আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করা হয়েছে, নিজের মুখে বলছে, স্টেটমেন্টও তো আছে।
ওর স্টেটমেন্ট তো আছে, আমার খাবার বাসার একটা বুয়া কাজ করে, সে বুয়াটাকে আমি খাবার দিই। সে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন। সাম্প্রতিক সময়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে দুইজনকে দেখা গিয়েছিল, কিন্তু হঠাৎ করে আপনাকে একা দেখা যাচ্ছে, এর কারণটা যদি একটু ব্যাখ্যা করেন। আসলে আমাদের বিষয়ে অনেক কথা শোনা যাচ্ছিল এবং আমি চাচ্ছিলাম যে আমি তার কাছে কেন এসেছি এই বিষয়টা আমি আজকে নিজেই ক্লিয়ার করব। আমি বারবারই বলেছি যে আমি তার কাছে টাকার জন্য আসিনি, আমি সেই মানুষটাকে ভালোবেসে এসেছি। এই কথাগুলো আসলে আমি এর আগে কখনোই কোনো ইন্টারভিউতে বলিনি কিংবা বলতে চাইনি, কারণ আমি আমার পরিবারকে কোথাও ছোট করতে চাইনি। কিন্তু যেটা সত্যি, যে কথা বারবারই উঠে আসছে, সবাই বলছে যে আমি নাকি লোভে পড়ে তার কাছে এসেছি, তার সম্পত্তির জন্য এসেছি, কেন একটা পরিবারকে ছেড়ে তার কাছে থাকতে এলাম, এরকম নানা প্রশ্ন আসছে। আসলে আমি আমার পরিবারে খুব ভালো ছিলাম না। প্রত্যেকটা পরিবারে পরিবেশই ভিন্ন ভিন্ন হয়। আমার পরিবারে আমার বাবা এক্সপোর্ট ইম্পোর্টের যে বিজনেস করেন, সে একটু তার মতো আলাদা থাকেন, আমি আমার মতো, আর মা মায়ের মতো। কেউ কারোর সাথে থাকে না, আমরা যেমন ফ্যামিলি বন্ডিংটা খুব ভালো হয়, আমরা একসাথে কখনো ছুটি হলে ঘুরতে গেলাম বা কখনো ফ্রি হলে বাবা মা একসাথে বসে গল্প করলাম, একসাথে বসে এক টেবিলে খাবো, এরকম আমাদের সাথে কখনোই হয়নি। আমার সাথে তো কখনোই না। আমার বাবা এক রুমে আলাদাভাবে থাকেন, মা একটু তার মতো থাকেন, কিংবা আমি আমার মতো কোচিং বা স্কুল শেষ করে নিজের মতো করেই থাকি। কখনো ফ্যামিলির সাথে আলাদাভাবে বসে থাকা, তাদের সাথে একটু মনের কথা খুলে বলা, একসাথে টাইম স্পেন্ড করা, সেটা কখনোই হয়নি। আমাকে বলছিল যে আমি নাকি খুব খারাপ ফ্যামিলি থেকে আসি। না, আমি কোনো খারাপ ফ্যামিলি থেকে আসিনি। আমার পরিবার যথেষ্ট ভালো, আমাকে সব উপকরণ দিয়েছিল, আমাকে প্রত্যেকটা উপকরণ দিয়েছিল আমার পড়াশোনার জন্য, কিন্তু ওই যে সেই পরিবেশটা ছিল না। আমাকে আমার পড়ার জন্য সেই পরিবেশটা তারা তৈরি করে দিতে পারেনি। এমন অনেক সময় গিয়েছে যে আমার মন খারাপ, কোনো কিছু ভালো লাগছে না, তখন যদি একটু বাবা মায়ের সাথে কথা বলতে যাব, সেই সুযোগটুকু আমার হয়নি। আমি খুব কষ্টের সাথে বলছি যে আমার বাবা আমাকে যখন ঠাকুরগাঁয়ে নিয়ে যায় আমাদের এইসব কাহিনী জানার পরে, তখন সে আমাকে অমানসিকভাবে অত্যাচার করে, শারীরিক এবং মানসিক। একটা 18 বছর মেয়ের গায়ে তার বাবা কখনোই হাত তুলতে পারেন না, যেটা আমার জানা মতে বা আমার স্বল্প জ্ঞান যা বলে। কিন্তু তিনি আমাকে অমানসিকভাবে মারে এবং ঢাকায় আসার পরে আমার স্বামী খন্দকার মোশতাক আহমেদ আমাকে ডাক্তার দেখিয়েছেন। আমাকে প্রত্যেকটা মুহূর্তে আমি সেখানে নির্যাতিত হতাম। যখনই বাসায় যেতাম, বাবা মায়ের মাঝেও সম্পর্ক ভালো ছিল না। তারাও কখনো না কখনো কোনো কিছু না নিয়ে বাসায় একটা ভেজাল থাকতো, কোনো কিছু নিয়ে নানা রকম গন্ডগোল চলতো। আমি সেই গন্ডগোলের মাঝে নিজের মতো করে বেড়ে উঠতাম, নিজের মতো করে পড়তাম, নিজের মতো সময় স্পেন্ড করতাম। কখনো আমি বাসায় এক মুহূর্ত থাকতে চাইতাম না, কারণ আমি বাসায় যতক্ষণই থাকবো ততক্ষণই আমাকে নানা বিষয় নিয়ে কথা শুনতে হতো। যেমন আগে যখন আমি স্কুলে ছিলাম, খুব বেশি দিন হয়নি যে কলেজে উঠেছি, আগে যখন স্কুলে ছিলাম তখন আমাকে স্কুলে যদি কোনো রকম দুষ্টামি করতাম বা ডায়েরিতে একটা ছোট্টখাটো মন্তব্য উঠতো, বাসায় আসার পরে সেটা নিয়ে দুনিয়ার কথা শুনতে হতো। আমার মা আমাকে তা নিয়ে সারাটাক্ষণ কথা শোনাতেন, বলতেন যে এটা কেন করেছি। ঠিক আছে, একবার বলেছে, বারবার একই কথা বলছে। একটা সন্তান জন্ম দেওয়ার পরে যদি আমরা সেই সন্তানকে বলি তুই দুনিয়াতে কেন এসেছি, তাকে নানা রকম গালিগালাজ করি। আমার হাজবেন্ডের সাথে আমার যদি কোনো রকম খারাপ সম্পর্ক থাকে, সেই রাগটা আমি তো আমার সন্তানের উপর ছাড়ি এবং নানা রকম গালিগালাজ তাকে শুনতে হয়। আর বড় হওয়ার পরে যখন আমরা তার কাছে প্রত্যাশা করব সে আমাদের সাথে ভালো আচরণ করবে, আমাদেরকে পূজা করবে, তা তো কখনোই হবে না। সেই ইফেক্টটা অবশ্যই সন্তানের উপর পড়বে। আমার মধ্যে সেই ইফেক্টটাই ছিল। আমি এগুলো কখনোই আগে ক্যামেরার সামনে বলতে চাইনি, কারণ ফ্যামিলির বিষয়ে তাদেরকে কোথাও ছোট করতে চাইনি, কিন্তু আমি এখন না বলে পারছি না। আমাকে অনেক মানুষ প্রশ্ন করছে যে আমি কেন এসেছি, লোভে পড়ে এসেছি? না, কোনো লোভের জন্য আমি খন্দকার মোশতাক আহমেদের কাছে আসিনি, ভালোবেসে এসেছি। কারণ আমি পরিবারে সেখানে ভালো ছিলাম না, থাকার মতো পরিবেশে ছিলাম না, সারাক্ষণ বিভিন্ন কথা শুনতে হতো। যখন আমার এই বিষয়টা ভাইরাল হয়, তারা আমাকে ভালোভাবে এসে জিজ্ঞেস করতে পারতো, আমাকে বলতে পারতো যে কি হয়েছে, তোমার সমস্যা কোথায়, মা গায়ে হাত দিয়ে সুন্দর মতো বুঝিয়ে বলতে পারতো। তো আমি আশা করছি যে আপনারা স্বপ্ন ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।